আচ্ছা, আপেক্ষিক বেগ। আপেক্ষিক কথাটা সম্বন্ধে আমরা আগে পরিচিত আছি। আপেক্ষিক গুরুত্ব, হ্যাঁ, পড়েছিলে? আপেক্ষিক গুরুত্ব সম্বন্ধে কিছু ধারণা আছে? আচ্ছা, দরকার নেই। আপেক্ষিক গুরুত্ব আছে, তারপরে তোমরা বলবে আণবিক গুরুত্ব। এটা মনে হচ্ছে যে কোনো একটা পরমাণুর ভর বা একটি অণুর ভর, এই যে হাইড্রোজেন পরমাণুর ভরে যত গুণ ভারী, বা একটা কার্বন পরমাণুর একের পরমাণু তুলনায় যত গুণ ভারী, তাই তো? তাহলে কারো একটা সাপেক্ষে কোনো একটা পরমাণুর বা অণুর ভরকে আমরা পারমাণবিক ভর বা আণবিক ভর বলি, মানে কারো একটা সাপেক্ষে। ঠিক একই রকম এই যেমন আমরা বলি প্র্যাকটিক্যাল লাইফে যে এই ব্যক্তিটা খুব লম্বা, হাইট বেশি বলি, আবার কাকেও বেটে বলছি। এই যে তোমার হচ্ছে একজনকে খুব লম্বা বলছি, একজনকে বেটে বলছি, তার পিছনে একটা কারণ, মানে কি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, মানে আমাদের এইটা নিশ্চয়ই ধারণা আছে যে একটা স্ট্যান্ডার্ড হাইটের থেকে যখন কম হবে তাকে বেটে বলবো, আর যখন বেশি হবে তখন আমরা তাদেরকে লম্বা বলবো। ঠিক আছে? ঠিক সেই রকম ভাবে এখানে আমরা আপেক্ষিক বেগ, একটা রাশির মানকে এখানে বলবো, একটা রাশি ধরে শুধু আপেক্ষিক বেগ, সেটা আপেক্ষিক ভর যেটা বললাম আমরা, আণবিক ভর বা পারমাণবিক ভরে আপেক্ষিক ভর বলছি। আপেক্ষিক গুরুত্ব সেখানে ঘনত্ব দিয়ে ব্যাখ্যা করা হবে। ঠিক আছে? জলের ঘনত্বের সাপেক্ষে কোন একটা পদার্থের ঘনত্ব কত, আপেক্ষিক ঘনত্ব পড়বো আমরা, এই ক্লাস 11 আছে। সেখানে এখানে আরেকটি টার্ম যেটা বলছি যে আপেক্ষিক বেগ, মানে কি একটা রাশি যেটা আমরা বেগ বলি, যে সাধারণত স্মরণ বাই সময়, মানে একটা একক সময়ে কোনো একটা বস্তুর নির্দিষ্ট অভিমুখে যে স্মরণটা হয় তাকে আমরা বলি বেগ। এবার সেই বেগটা আপেক্ষিক হবে। আপেক্ষিক মানে কি, ওই যে বললাম কোনো একটা বস্তুর সাপেক্ষে, প্রকৃত নয় এটা, তাই তো? তাই এখানে সেই আপেক্ষিক বেগটাকে আমরা কিভাবে প্রকাশ করব, মানে যেটা ডিফাইন করা হচ্ছে যে ধরো এখানে দুটো বস্তু, এ একটা বস্তু আর একটা বস্তু বি, ঠিক আছে? এই দুটো বস্তু গতিশীল আছে কোন একটা নির্দিষ্ট দিকে, সেটা একই অভিমুখে হতে পারে, বিপরীত অভিমুখে হতে পারে। ঠিক আছে? তাহলে যখন গতিশীল থাকবে সামথিং এ, ভি এ বেগে গতিশীল আছে, ভি এ বেগে, তার বেগটাকে কত বলছি, ভি এ। তার মানে কি ভি এ সমান আমরা যেটা লিখবো সামথিং, ধরো টি সময়ে সে এস দূরত্ব অতিক্রম করছে, তাহলে এস বাই টি হবে ভি এ, তাই তো? একই রকম ভাবে বি বস্তু ধরো গতিশীল আছে ভিবি, তার বেগটাকে আমরা যদি ভিবি বলি তাহলে এস বি বাই টি, এটা এস এ বলছি আর এটা এস বি, মানে কি এস বিটা হচ্ছে সরণ, কার সরণ, বি বস্তু, কত সময়ে, না টি সময়, তাহলে একক সময়ে যে সরণ হচ্ছে সেটাই তার বেগ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তার প্রকৃত বেগ, যেটা আমরা তোমাদেরকে বেগ নির্ণয়ের ব্যাপারটা একমাত্রিক গতিতে বলেছিলাম, যে ধরো কোনো একটা বস্তু বা ব্যক্তি এ বিন্দুতে ছিল, কিছু সময় পরে মানে টি সময়ে বি বিন্দুতে গেছে, আমরা যদি ধরে নিই এ বস্তুটাই সরলরেখা বরাবর এ থেকে বি বিন্দুতে গেছে, তার সরণটা হয়েছে এসে কত সময়ে, না টি সময়ে, তাহলে আমরা ভি এ সমান লিখবো এস এ বাই টি। এটা হচ্ছে তার প্রকৃত বেগ। ঠিক আছে? কিন্তু এইরকম তো তোমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখো যে দুজন ধরো তোমরা বন্ধু সাইকেলে করে যাচ্ছ পাশাপাশি গল্প করতে করতে, তাহলে তখন কি মনে হয় যে দুজন ব্যক্তি একজন একজনের সাপেক্ষে সরে সরে চলে যাচ্ছে? দুজন দেখবে দুজনকে স্থির মনে হচ্ছে। বা যেটা দেখো যে দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, একটা ট্রেনের যাত্রী আর একটা ট্রেনের যাত্রীদেরকে স্থির মনে হচ্ছে, কিন্তু প্ল্যাটফর্মে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে কি ওই দুজন ব্যক্তিকে বা দুটো ট্রেনকে স্থির দেখবে? নিশ্চয়ই না, গতিশীল দেখবে, সময়ের সাথে তারা স্থান পরিবর্তন করছে। তাহলে এই যে একজন দর্শক একটা নির্দেশ যন্ত্র থেকে আর একজন দর্শককে দেখছে আর একটা নির্দেশ যন্ত্রে, ঠিক আছে? তাহলে তাদের যে বেগটা একজনের সাপেক্ষে আরেকজনের, এই বেগটাকেই আমরা বলবো আপেক্ষিক বেগ। একজন সাইকেলে যাচ্ছ, তার সঙ্গে আরেকজন সাইকেলে যাচ্ছ, দুজন যদি একই অভিমুখে যাও বা বিপরীত অভিমুখে যাও, একজনের সাপেক্ষে আরেকজনের বেগকেই বলা হবে আপেক্ষিক বেগ। এটা তখন তোমার প্রকৃত বেগ অপেক্ষা কমও হতে পারে, বেশিও হতে পারে, সেটা নির্ভর করবে কোন দিকে বস্তুগুলো গতিশীল হচ্ছে বা কোন বস্তুর সাপেক্ষে তুমি আপেক্ষিক বেগটা নির্ণয় করছো। ঠিক আছে?
তো এই জায়গায় ভিএ এবং ভিবি যদি দুটো বস্তুর বেগ হয়, তাহলে এরা যদি দুজনেই একই দিকে গতিশীল হয়, তখন একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর বেগ লেখা হবে, ধরো ডব্লিউ তোমার বি এ, মানে কি বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ, এটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এইটা সমান লেখা হবে কি, আমি এখানে লিখলাম ভি এ মাইনাস ভিবি। ঠিক আছে, দেখো এখানে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ বললাম, এটা ভি এ মাইনাস ভিবি। এটা কেন লিখলাম না, এখানে এটা তোমাদেরকে মনে রাখতে হবে, যে বস্তুর সাপেক্ষে তুমি আপেক্ষিক বেগ নির্ণয় করবে সেই বস্তুর বেগটা ঋণাত্মক হবে। ঠিক আছে, এখানে আমি বললাম দুটো বস্তুর বেগ, একটা ভিএ আর একটা ভিবি, তাহলে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করছি। বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ, এটাকে যদি এইভাবে লিখি ডব্লিউ বি এ, এটা সমান, দেখো যার সাপেক্ষে বললাম, কার না বি বস্তুর সাপেক্ষে, সেই জন্য এটা পরে হয়েছে, মাইনাস হয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ধরো দুজনেই একই দিকে গতিশীল আছে, এইটা ধরে নাও 20 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, এ ধরে নাও তোমার 10 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, ভি বিটা 10 কিমি পার আওয়ার বেগে। তাহলে এ যখন পিছনে আছে, বি বস্তুকে ধরতে পারবে তো নাকি, এ বস্তুটা, কারণ এই বস্তুর বেগ বেশি, তাহলে তখন এ বস্তু বি বস্তুকে কত বেগে তার থেকে বেশি বেগে গতিশীল হচ্ছে বলে মনে হবে? এ বস্তু বি বস্তুকে কত বেশি বেগে যাচ্ছে বলে মনে হবে? 10। সেটা দেখো এখানে ভ্যালু বেস করিয়ে দাও, এটা 20 মাইনাস 10 সমান কত হয়ে যাচ্ছে 10, এত কিমি পার আওয়ার বেগে সে সামনের দিকে যাচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেহেতু পিছনের বস্তুটার বেগ হচ্ছে 20 আর সামনেরটা 10, প্র্যাকটিক্যালি তোমরা বুঝতেই পারছো যে পিছনের মানে এ বস্তুটা বি বস্তুকে ধরে নিতে পারবে কিছু সময় পরে, তাহলে তার বেগটা মনে হবে, মানে এখানে এ ব্যক্তিটা দেখতে পাবে যে সামনের বস্তুটা 10 কিমি পার আওয়ার বেগে আমার থেকে সে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, একই রকম ভাবে যদি এটা উল্টো দিকে হতো, বা এটা বলি উল্টো দিকে নয়, এই বস্তুটাই বলি, এটা ধরে নাও বি বস্তুতে যে ব্যক্তিটা আছে, বি বস্তুতে বি হচ্ছে গাড়িতে, এটা যদি গাড়ি বলি বা সাইকেল বলি বা মোটরসাইকেল যাই বলো না কেন, বি ব্যক্তিটা এ ব্যক্তিটাকে কত বেগে দেখবে সে পিছিয়ে থাকছে, কত বেগে না, তখন বি বস্তুর সাপেক্ষে যখন দেখবো তখন তো এটা হলো, এবার এ বস্তুর সাপেক্ষে যখন দেখবো, এ বস্তু, আমার একটু বলাটা ভুল হয়ে গেল। ঠিক আছে, প্রথমটা যেটা বললাম এটা আমি অ্যাকচুয়ালি বলেছি এ বস্তুটা বি বস্তুকে কত বেগে সামনের দিকে যে যাচ্ছে দেখছে, এটা অ্যাকচুয়ালি এ বস্তুর সাপেক্ষে হতো। ঠিক আছে, হ্যাঁ আমি এইটা যেটা ক্যালকুলেশন করলাম এটা হচ্ছে বি বস্তুর সাপেক্ষে, আমি এটাকে আরেকবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে বি বস্তু বা বি ব্যক্তি এ ব্যক্তিটাকে কত বেগে পিছনের দিকে যেতে দেবে। ঠিক আছে, মানে এখানে আমি কি বললাম, 20 কিমি পার আওয়ার বেগে এ ব্যক্তিটা ছুটে যাচ্ছে আর 10 কিমি পার আওয়ার বেগে বি ব্যক্তিটা ছুটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই বি বস্তু থেকে মানে বি বস্তুটা এ বস্তুকে কত বেগে সামনের দিকে আসতে দেবে, সেটা আমরা বের করলাম 10 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা কিন্তু বি বস্তু দেখছে, হ্যাঁ বি এর সাপেক্ষে বি বস্তু দেখছে এ বস্তুটা 10 কিমি পার আওয়ার বেগে তার সামনের দিকে আসছে। ঠিক আছে, মানে সহজ ভাষায় এরকম বলছি, ধরো এ একজন ব্যক্তি মোটরসাইকেল চালাচ্ছে, বি আরেকজন ব্যক্তি মোটরসাইকেল চালাচ্ছে। ঠিক আছে, এখানে বি ব্যক্তি যাচ্ছে 10 কিমি পার আওয়ার বেগে আর এ ব্যক্তি যাচ্ছে 20 কিমি পার আওয়ার বেগে, একই রেখা বরাবর একই দিকে যাচ্ছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে পিছনে যদি সামনে একটা চোর হয়, মানে বি ব্যক্তি যদি চোর হয় আর এ ব্যক্তি যদি পুলিশ হয়, পুলিশ কি করবে, ধরে নেবে, তাই তো, সে পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে সামনের দিকে মোটরসাইকেল ছুটাচ্ছে, তাই তো, কিন্তু তার মোটরসাইকেলের স্পিড মাত্র 10 কিমি পার আওয়ার, পিছনে পুলিশ 20 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, ধরে নেবে তো, তাই তো, তাহলে এক্ষেত্রে চোর
চোর মানে হচ্ছে বি ব্যক্তি, তাহলে বি ব্যক্তি কত বেগে পুলিশকে সামনের দিকে আসতে দেবে? 10 কিমি/আওয়ার বেগে। এইটাই আমি বলতে চাইছি, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ। সে তখন দেখবে যে পিছনে পুলিশটা 10 কিমি/আওয়ার বেগে তার দিকে আসছে, ঠিক আছে? বা এটাকে আমি যদি একটু আরেকটু ঘুরিয়ে দিই, ধরো এটা 30 আছে, এটা 10 আছে, ঠিক আছে? তাহলে তখন কি হবে? এটা 20 কিমি/আওয়ার বেগে। তাহলে এখানে ছিল পুলিশের অরিজিনাল বেগ 30 কিমি/আওয়ার বেগ, ঠিক আছে, কিন্তু চোর তাকে দেখছে কি 20 কিমি/আওয়ার বেগে তার দিকে এগিয়ে আসছে, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু চোরে রেখেছে 10 কিমি/আওয়ার বেগ অলরেডি আছে। ঠিক একই রকম ভাবে এটা যদি এ বস্তুর সাপেক্ষে বলা হয়, এ বস্তুর সাপেক্ষে সাপেক্ষে আপেক্ষিক বেগ আমরা যখন বের করব, এটাকে ডব্লিউ এ বি আমি বলছি, তাহলে সেক্ষেত্রে কি লিখবো? আমি যেটা বললাম, যে বস্তুর সাপেক্ষে বলা হবে সেটা ঋণাত্মক হবে। তাহলে এ বস্তুর সাপেক্ষে হলে এটা হবে তখন তোমার ভি বি মাইনাস ভি এ, ঠিক আছে? তাহলে এখানে ভিবির ব্যক্তি 10 হচ্ছে, এটা হবে 10, আর এটা যদি আমি 30 বলি তাহলে হবে কত? -20। তাহলে -20 মানে কি? যে এখানে এ ব্যক্তি অর্থাৎ চোর দেখবে, চোর, সরি পুলিশ, এটা তো পুলিশ, এটা হচ্ছে পুলিশ আর এটা হচ্ছে চোর। তাহলে পুলিশ চোরকে দেখবে কত বেগে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? -20 কিমি/আওয়ার বেগে সে এগিয়ে যাচ্ছে। তার মানে কি পিছনের দিকে -20 কিমি/আওয়ার বেগে পিছিয়ে আসছে, ঠিক আছে? তবে এক্ষেত্রে দেখবে চোর পুলিশ প্রকৃতপক্ষে চোরটাকে 20 কিমি/আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে বলে মনে হয়, ঠিক আছে? এইটা, তাহলে এইভাবে আমরা একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এটা তো জাস্ট আমি একটা আইডিয়া দিলাম। তো এখানে ক্যালকুলেশন, এটা যদি সরলরেখা বরাবর হয় তখন আমরা এইভাবে নির্ণয় করতে পারবো, কিন্তু এটা যদি এইরকম কোন একটা কোণ করে যায়, ধরো একজন এদিকে যাচ্ছে আর একজন এইদিকে যাচ্ছে, তখন আপেক্ষিক বেগ কিভাবে নির্ণয় করবো, সেই প্রসেস গুলাই এখানে আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আপেক্ষিক বেগ ক্যালকুলেশনের যে ফর্মুলাটা, এটা আমি তোমাদের বলেছিলাম ভেক্টর চ্যাপ্টারে, ভেক্টরের যে দুটো ভেক্টরের বিয়োগ, সেই বিয়োগটা আমরা যেটা করেছি একদম পুরো বিয়োগের অ্যাপ্লিকেশন এই ভেক্টরের আপেক্ষিক বেগের ক্যালকুলেশনটা করব, পুরো ভেক্টরের বিয়োগটা, ঠিক আছে? তাহলে ধরো এখানে একটা বস্তু, এটা সামথিং ধরে নাও ভি এ বেগ, আর একটা বস্তু ভিবি বেগে গতিশীল আছে, এরা পরস্পরের সঙ্গে থিটা কোণে গতিশীল, ঠিক আছে? তো এখানে বলা হলো কি না, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করো। এ বস্তুর সাপেক্ষে বি বস্তু, এই জায়গাটাই তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট, মানে এইটা মনে রাখতে হবে, যে বললাম যার সাপেক্ষে বলবে তাকে ঋণাত্মক মানে নেগেটিভ করতে হবে, অপর থেকে তাকে বিয়োগ করতে হবে। তার মানে এটাকে যদি আমি ভেক্টর ফর্মে বলি, যে ধরো এ বস্তুর সাপেক্ষে বললাম, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে এইটাকে আমি ডব্লিউ দ্বারা প্রকাশ করছি। ডব্লিউ সমান কি লিখবো? মানে যার সাপেক্ষে বললাম, কেউ কার সাপেক্ষে? এ বস্তুর সাপেক্ষে, সেই জন্য এটা লিখবো ভিবি মাইনাস ভি এ, ঠিক আছে? এই যে এইটা, এবারে দেখো এইটা তোমরা করেছো কিরকম বলো তো, এই ভিবি প্লাস মাইনাস ভি এ, এটা লিখেছিলে কিনা? দুটো ভেক্টরের বিয়োগ মনে পড়ছে? তাহলে সেক্ষেত্রে এখানে তুমি ধরে নাও ও এ বাহু দ্বারা ভি এ ভেক্টরটাকে প্রকাশ করা হচ্ছে, এবং ও বি বাহু দ্বারা ভিবি ভেক্টরকে প্রকাশ করেছে, ঠিক আছে? তো এখন তোমাকে এখানে কি করতে হবে, এই যে যেহেতু দুটো ভেক্টরের যোগ করব, কোন কোন ভেক্টর? একটা হচ্ছে ভি এ আর একটা হচ্ছে মাইনাস, এই সরি, একটা ভিবি এবং আর একটা হচ্ছে মাইনাস ভি এ।
তাহলে এখানে তুমি পেয়েছো ও এ দ্বারা হচ্ছে ভি ভেক্টরকে, তাহলে মাইনাস ভি এ হলে পিছনের দিকে বাড়াতে হবে, এটা হয়ে যাবে মাইনাস ভি ভেক্টর। তাহলে এখন এই ভিবি এবং ভি এর মধ্যবর্তী কোণ কত? এটা 180 মাইনাস থিটা। তাহলে এদের লব্ধি নির্ণয় করবো কোন দিকে? নিশ্চয়ই দিকে। তাহলে সেটা নির্ণয় করার জন্য তোমরা কি করবে? একটা সমান্তরিক অঙ্কন করবে, তাই তো? এই সমান্তরিক অঙ্কন করলে, ঠিক আছে, এই সমান্তরিকের কর্ণ লব্ধির মান এবং অভিমুখকে নির্দেশ করবে। জাস্ট এটাকে ত্রিভুজ সূত্র বা সমান্তরিক সূত্রকে কাজে লাগিয়ে খুব সহজে করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে এটা করার জন্য কি করব? লব্ধি ভেক্টর, এক্ষেত্রে ডাব্লিউ, লব্ধি ভেক্টর তার মান ডাব্লিউ, এটা সমান কি লিখবো? রুট ওভার অফ, তাহলে রুট ওভার অফ VA তার স্কয়ার প্লাস BB তার স্কয়ার প্লাস 2BA cos 180 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা VA স্কয়ার প্লাস BB স্কয়ার, এটা হবে মাইনাস 2VA BB cos থিটা, ঠিক আছে। এইটি হলো ফর্মুলা, মানে এই ফর্মুলার সাহায্যে তোমরা ডাইরেক্ট দুটো ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ এটা নির্ণয় করে নেবে, মানে আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারবে। এখানে অ্যাকচুয়ালি তোমাদের শুধু বেগ, যেমন আমরা লব্ধি ভেক্টর হিসাবে সেখানে বল, ত্বরণ, বেগ ইত্যাদি সরণ সবকিছু ছিল, এখানে শুধুমাত্র আপেক্ষিক বেগ যেহেতু বলা হচ্ছে, তোমরা বেগটাই নির্ণয় করতে হবে, ঠিক আছে। আর এখানে তোমার আপেক্ষিক বেগ এটা কত কোণ করছে, এই যে কোণটা, এই কোণটা কার সাপেক্ষে নির্ণয় করবে? আমি দেখো সেখানেও বলেছিলাম, যখন ভেক্টরের বিয়োগ করেছিলাম, যে ভেক্টরটাকে পিছনের দিকে বাড়ানো হয়েছিল সেটা সাপেক্ষে নয়, যেটা আনচেঞ্জ ছিল তার সাপেক্ষে কোণটাকে ধরা হয়েছিল, ট্যান আলফা, তাই তো। তাহলে এক্ষেত্রে ট্যান আলফা সমান কত লিখবে বলো তো? ট্যান আলফা সমান ফর্মুলাটা কি ছিল মনে আছে? বলো। ট্যান আলফা কার সঙ্গে, আলফাটা কার সঙ্গে কোণ করছে? বিবি এর সঙ্গে, হ্যাঁ কি বলেছিলাম? যার সাপেক্ষে কোণ করে সেই ভেক্টর বাদ দিয়ে অপর ভেক্টরে sin থিটা, অর্থাৎ এখানে তোমার ভি এ sin থিটা, থিটা মানে 180 মাইনাস থিটা ডিভাইডেড বাই অপর ভেক্টর মানে সেই ভেক্টর মানে ভিবি প্লাস VA cos 180 মাইনাস থিটা। তাহলে এখানে হয়ে যাচ্ছে VA sin থিটা ডিভাইডেড বাই VB মাইনাস VA cos থিটা। এই ফর্মুলার সাহায্যে আমরা লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আচ্ছা একটা উদাহরণ তাহলে দেখো, উদাহরণ এক একটা, এটা যেটা দেওয়া আছে তোমাদের বইয়ে কিছু কিছু জায়গায় অঙ্ক সহজ করার জন্য ত্রিভুজ সূত্রকে কাজে লাগিয়ে করা আছে, আর কিছু কিছু জায়গায় সামান্তরিক সূত্রকে কাজে লাগিয়ে করা আছে। তোমরা জানো ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র দুটোর সাহায্যে আমরা লব্ধি ভেক্টরের মান অভিমুখ নির্ণয় করতে পারি, ঠিক আছে, দুটো রেজাল্ট একই আসবে। কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব সামান্তরিক সূত্রকে সাহায্যে করতে। এটাতে হ্যাঁ একটু তোমাদের হয়তো বেশি সময় লাগবে বা অঙ্কটা একটু বড় হবে, কিন্তু এটাতে নির্ভুল ভাবে তুমি উত্তর দিতে পারবে কোনো রকম জটিলতা ছাড়া, ঠিক আছে। অঙ্কটি যেরকম ভাবে করবে ঠিক সেই রকম ভাবে ছবিটি আঁকবে আর সামান্তরিক সূত্রটি অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সহজেই যেমন ভাবে থিওরিটি বললে সেইভাবে তুমি অঙ্কটি করতে পারবে, ঠিক আছে। দেখো অঙ্কটা কিভাবে করবে। একটি গাড়ি ঘন্টায় তোমার 80 কিমি বেগে উত্তর দিকে চলছে, এই উত্তর দক্ষিণ যখনই বলবে তোমরা খাতার এরকম কর্নারে সেটা করবে নর্থ সাউথ, এদিকে ওয়েস্ট আর এদিকে হচ্ছে ইস্ট, এটা এঁকে দেবে, ঠিক আছে। তাহলে ঘন্টায় তোমার 80 কিমি বেগে উত্তর দিকে চলছে, উত্তর দিক মানে এই উপরের দিকে এদিকে চলছে। অপর একটি গাড়ি ঘন্টায় 80 বেগে উত্তর পশ্চিম দিকে চলছে, তাহলে উত্তর পশ্চিম মানে এই বরাবর হচ্ছে উত্তর পশ্চিম এই দিকে। তাহলে এইটা আমি বললাম VA আর একটা বললাম VB,
তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে 45 ডিগ্রি, উত্তর পশ্চিম বলছে, ঠিক আছে। দিয়ে বলেছে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ি, তাহলে এই জায়গাটায় তোমাদের কিন্তু খুব কনসিয়াস থাকতে হবে, কোন গাড়ির সাপেক্ষে আপেক্ষিক বেগটা নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে হয়তো ধরো মান একই বেরিয়ে যাবে, কিন্তু অভিমুখটা বের করার সময় তখন কিন্তু ভুল হয়ে যাবে, তুমি যদি কোন গাড়ির সাপেক্ষে এটা না ঠিকঠাক ভাবে বুঝো, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে বলেছে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করো, তাহলে এক্ষেত্রেও একই রকম, এটা এ আর এটাকে তুমি বি বলবে। তাহলে প্রথম গাড়ির সাপেক্ষে মানে যাকে সাপেক্ষ করা হবে সেটাকে ঋণাত্মক দিকে বাড়িয়ে দিতে হবে, তোমার নিচের দিকে তুমি বাড়িয়ে দিলে এটা তুমি করলে মাইনাস ভিএ। তাহলে এক্ষেত্রে তোমার সমান্তরিক অঙ্কন করবে কোন দুটো ভেক্টরকে নিয়ে, এটাকে এবং এটাকে নিয়ে, ঠিক আছে। তাহলে এই যদি সমান্তরিক হয় তাহলে এইটা হবে কর্ণ নাকি, তাহলে এইটার অভিমুখ এদিকে হবে, এটার অভিমুখ এদিকে হবে। তাহলে এদের ভেক্টরদের এখন মধ্যবর্তী কোণ কত, ভেক্টরদের মধ্যবর্তী কোণ 180 মাইনাস 45 মানে কত 135, এটি করে নিলে তাহলে বলবে প্রথম গাড়ি, একবারে উত্তর লিখবে, অতএব প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ, এটাকে যদি ডাব্লিউ লিখো, ডাব্লিউ সমান √, কি লিখবে ভি স্কয়ার প্লাস ভিভি স্কয়ার, এখানে কি দিবে দেখো এই জায়গায় একটা কথা বলি, যদি মানে প্রথম যে থিওরিটা আমি বললাম, এই যে থিওরিটা যদি এই থিওরিতে অ্যাপ্লাই করো তাহলে এখানে বুঝতেই পারছো 180 মাইনাস থিটা যেটা, সেটা হচ্ছে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এইখানে তখন প্লাস দিকেই করবে, যদি এখানে তুমি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত সেটা বসাও, ঠিক আছে। আর যদি তুমি এখানে মাইনাস বসিয়ে দাও তাহলে কিন্তু ভেক্টর দুটো প্রাথমিক যে কোণে ক্রিয়াশীল ছিল, অর্থাৎ এই যে থিটা কোণে ক্রিয়াশীল ছিল, সেই থিটা কোণটি এখানে বলতে হবে, ঠিক আছে। তো আমি বলবো কি, এইখানে যেহেতু তুমি লিখে দিয়েছো 135 ডিগ্রি, ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ এখন 135 ডিগ্রি হচ্ছে, সেই জন্য ভিএ স্কয়ার প্লাস ভিবি স্কয়ার প্লাস দিয়ে দাও 2 ভিএ ভিবি cos 135 ডিগ্রি, 135 ডিগ্রি, ঠিক আছে, বা 180 মাইনাস 45 ডিগ্রি, সেটাও করতে পারো। তাহলে এখানে ভিএ সমান কত, ভিএ বলেছে 80 কিমি পার আওয়ার, তাহলে এখানে লিখবে 80 তার স্কয়ার প্লাস এটা 80√2, তাহলে 80√2 তার স্কয়ার প্লাস 2 ইনটু 80 ইনটু 80√2 আর cos 135 ডিগ্রি, এর ভ্যালু কত cos 135 ডিগ্রি মানে হ্যাঁ মাইনাস cos 45 ডিগ্রি, তার মানে cos 45 ডিগ্রি ভ্যালু 1/√2, সুতরাং এটা এসে যাবে মাইনাস 1/√2, ঠিক আছে। তাহলে এখানে দেখো মাইনাস এই √2 আর √2 কেটে যাবে, তাহলে এখানে থাকছে 80 স্কয়ার প্লাস 80 স্কয়ার ইনটু 2 মাইনাস 2 ইনটু 80 স্কয়ার, এটা আসছে। তাহলে এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে দেখো আপেক্ষিক বেগটা বের হচ্ছে 80 কিমি পার আওয়ার, আপেক্ষিক বেগটা, তাহলে আপেক্ষিক বেগের মান বের হলো 80 কিমি পার আওয়ার। এবারে বের করতে হবে অভিমুখ, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাকে বলে দেবে না যে প্রথম গাড়িটার সাপেক্ষে দ্বিতীয় গাড়ি কোন দিকে যাচ্ছে সেটা নির্ণয় করো, তো নাও বলতে পারো। তাহলে আপেক্ষিক বেগ নির্ণয় করছো মানে তার যেহেতু মান বের করেছে তার অভিমুখটাও বের করে নিতে হবে। তাহলে অভিমুখ বের করার জন্য আমি বললাম যে গাড়িটা এখানে দেখো আনচেঞ্জ কোনটা আছে বি, বিটা তো আনচেঞ্জ, তাকে তো কোনো ঋণাত্মক করো, তাহলে সেই জন্য এই গাড়ির সাপেক্ষে ধরে নাও আলফা কোণে গতিশীল আছে, মানে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির সাপেক্ষে ধরে নাও লব্ধি বেগটা আলফা কোণে কি আছে,
ঠিক আছে, তাহলে tan আলফা সমান কি লিখবো? tan আলফা সমান ফর্মুলা কি? তাহলে এখানে vs sin 35 ডিগ্রি 135 ডিগ্রি বাই va প্লাস va cos 135 ডিগ্রি যদি হয়, v এর ভ্যালু বসিয়ে দাও 80, sin 135 ডিগ্রি ভ্যালু 1/√2 হবে, আর v এটা হচ্ছে 80√2 মাইনাস va 80 ইন্টু 1/√2। তাহলে 80/√2 ডিভাইডেড বাই এটা 80 ইন্টু 2 মাইনাস 80/√2, √2 কেটে যাবে, এটা 80 ডিভাইডেড বাই এটা কত হবে? 80 হবে তো নাকি? এটা 80/80 হচ্ছে, এটা কেটে দিলে 1 হচ্ছে, তাহলে tan কত ভ্যালু 1, tan 45 ডিগ্রি, অতএব আলফা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। তার মানে এই কোণটা এখান থেকে তোমাকে কিন্তু অভিমুখটি বলে দিতে হবে, এই যে আলফার ভ্যালু 45 ডিগ্রি বের হচ্ছে, তাহলে এইটা কোন দিক ছিল বলতো? এই দিকটা কোনটা ছিল? এটা কোন দিক ছিল? উত্তর দিক। উত্তর দিকের সাপেক্ষে এটা 45 ডিগ্রি উত্তর পশ্চিম, তার সাপেক্ষে আরো 45 ডিগ্রি হচ্ছে, মানে এই আলফা ভ্যালু 45 ডিগ্রি তো, তাহলে এখান থেকে টোটাল কোণটা কত হচ্ছে? 45 মাইনাস কত? 90। তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে, তাই তো? তাহলে 90 ডিগ্রি মানে বুঝতে পারছো, একজন যাচ্ছিল গাড়িটা ভি এ বেগে এইদিকে, আপেক্ষিক বেগটা ক্রিয়াশীল হচ্ছে এইদিকে, এটা ডাব্লিউ, এটা তো 90 ডিগ্রি, তাহলে কোন দিকে যাচ্ছে বলে মনে হবে? গাড়িটা কোন দিকে যাচ্ছে বলে মনে হবে? এটা যেহেতু পশ্চিম দিক দেখাচ্ছে, মানে ছবিটা আমার যেটা আঁকা হয়েছে সেটা কিন্তু পশ্চিম দিক দেখায়নি, কিন্তু আঁকা যাই হোক, তোমার আলফার ভ্যালু যা বেরোবে সেইটার অনুযায়ী তোমার কিন্তু দিকটা বলতে হবে। আমি এঁকেছি এখানে যেহেতু হয়তো মনে হচ্ছে এই বরাবর দক্ষিণ পশ্চিম, এটা কিন্তু উত্তর হবে না, ঠিক আছে? তাহলে সেই হিসাবে এটা পশ্চিম দিক হবে উত্তরটা, পশ্চিম দিকে তোমার 80 কিলোমিটার বেগে যাচ্ছে বলে মনে হবে। তাহলে এখানে VA আর VB যেটা বললাম 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, আমি এখানে যেহেতু বলে দিয়েছে, মানে কোনো কিছু বলেনি, কোন বস্তুর সাপেক্ষে কোন বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে, আমি ধরে নিচ্ছি VB এর সাপেক্ষে V এর আপেক্ষিক বেগ নির্ণয় করব, ঠিক আছে? তাহলে যাকে বললাম যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তাকে পিছনের দিকে বাড়িয়ে দেবো, মানে এটাকে A বললাম আর এটাকে ধরে নাও B বিন্দু বললাম, মানে এই যে ও B এর সমান করে পিছনের দিকে বাড়িয়ে দাও, এটা B ডট পর্যন্ত বাড়িয়ে দাও, ঠিক আছে? তাহলে এবারে কি হবে না, এখানে তোমার দুটি ভেক্টর কাজ করছে, একটি হচ্ছে VA আর এই দিকে হবে মাইনাস VB, তাহলে তাদের লব্ধি কোন দিকে হবে বুঝতেই পারছো। এক্ষেত্রে যদি আমি লব্ধি আঁকি, মানে সামান্তরিক একটা অঙ্কন করব, সেই সামান্তরিকটা এই দিকে হবে, এইটি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তার লব্ধি কোন দিকে হবে? এই বরাবর, এইটা হবে W, ঠিক আছে? তাহলে এখন মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। বাস, এবারে লব্ধি ভেক্টরের মান আর অভিমুখটা বের করুন। এইদিকে দেখো, তাহলে লব্ধি বেগ আমরা যদি W বলি, W সমান √, মানে এটা V স্কয়ার মানে V স্কয়ার প্লাস VB স্কয়ার মানে 2V তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু VA ইনটু VB মানে 2V ইনটু cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি ভ্যালু -1/2, তাহলে এটা -1/2 যদি হয়, এখানে 2 আর একটা 2 কেটে দাও, তাহলে সমান আমরা লিখব 2V, V আর V এটা 4, তাহলে হবে 5V স্কয়ার মাইনাস 2V স্কয়ার, তাহলে আসছে 3V স্কয়ার মানে √3V। তাহলে √3V হচ্ছে আপেক্ষিক বেগের মান। এবারে তোমাকে বের করতে হবে অভিমুখটা, এই অভিমুখটা বের করো। অভিমুখটা তাহলে আমি বলেছিলাম যেটা আনচেঞ্জ থাকছে তার সাপেক্ষে, অর্থাৎ V এর সাপেক্ষে ধরবে, এর সাপেক্ষে আলফা কোণে ক্রিয়াশীল, এবার tan আলফাটা বের করো।
তাহলে tan আলফা এটা সমান কি লিখি, tan আলফা সমান যে ভেক্টরের সঙ্গে কোণ করছে সেই ভেক্টর ব্যতীত অপর ভেক্টরের sin থিটা। তাহলে কার সঙ্গে কোণ করেছে, দেখো a এর সঙ্গে, v এর সঙ্গে, সেই ভেক্টর ব্যতীত অপর ভেক্টর মানে vb। তাহলে এখানে লিখবো vb sin থিটা, থিটা মানে কি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ অর্থাৎ 120 ডিগ্রি, ডিভাইডেড বাই সেই ভেক্টর মানে va প্লাস vb cos 120 ডিগ্রি। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করো, vb সমান লিখেছো 2v আর sin 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে sin 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই তো? তার মানে cos 30 ডিগ্রি অর্থাৎ √3/2, এটা আসবে √3/2 ডিভাইডেড বাই va সমান v আর cos 120 ডিগ্রি ভ্যালু -1/2, তার মানে 2v ইনটু -1/2, মানে মাইনাসটা আমি প্লাসটা মাইনাস করে দিয়েছি। তাহলে এখানে দেখো কেটে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে আর এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে √3v ডিভাইডেড বাই v মাইনাস v, তার মানে এটা আসবে ইনফিনিটি, মানে সামথিং বাই 0, অর্থাৎ এটা ইনফিনিটি আসবে। ঠিক আছে, তাহলে ইনফিনিটি কতর ভ্যালু, tan কতর ভ্যালু ইনফিনিটি, tan কতর ভ্যালু ইনফিনিটি, tan 90 ডিগ্রি ভ্যালু ইনফিনিটি হয়, অতএব আলফা সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু 90 ডিগ্রি মানে বুঝতে পারছো এটা ছিল তোমার সামথিং কোন একটা দিকে যদি হয়, এরপরে দেখো গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, আর একটি থিওরি আছে, এটা জাস্ট থিওরিটিক্যাল কোশ্চেন হিসাবেই থাকে আর অঙ্ক হিসাবেও থাকবে, জাস্ট থিওরিটাই আমার এখানে অঙ্ক। মানে কোনো একজন ব্যক্তি যখন বৃষ্টির মধ্যে হেঁটে যায়, বা তোমরাও জানো যে বর্ষাকালে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, একদম খাড়া লম্বভাবে নিচের দিকে, তুমি সাইকেলে করে যাচ্ছ এবং ছাতাটাকে ফুটিয়ে নিয়ে যাচ্ছ, তো সেই হিসাবে যখন তুমি যত দেখবে সাইকেলের স্পিড বাড়াবে তত কি হবে, ছাতাটাকে কাট করে ধরতে হয়। ঠিক আছে, তোমরা দেখেছো গাড়ি বাসে যখন যাবে, বৃষ্টি ঝমঝম করে পড়ছে, বাসটা যখন দাঁড়িয়ে আছে তখন দেখছো বৃষ্টির ধারাটা একদম খাড়া নিচের দিকে পড়ছে, যখনই বাসটা সামনের দিকে গতিশীল হচ্ছে অমনি দেখা যাচ্ছে কি তির্যক ভাবে এসে পড়ছে, অর্থাৎ কাঁচে এসে ধাক্কা দিচ্ছে তির্যক ভাবে। তাহলে এইটা কিভাবে হয়, কত ডিগ্রি কোণে বৃষ্টি এসে আঘাত করবে বা কত ডিগ্রি কোণে ছাদটাকে ধরতে হবে, এইরকম টাইপের কিছু প্রবলেম দেয়। ঠিক আছে, বা বৃষ্টির মধ্যে কোনো ব্যক্তি যদি হেঁটে যায়, যখন হেঁটে যাবে তাকে উলম্বের সাপেক্ষে সামথিং কোনো একটা কোণ করে ছাতাটি ধরতে হয়, কেন তার ব্যাখ্যা করতে হবে। তো সেটা থিওরিটিক্যাল হিসাবেও তুমি উত্তর দিতে পারবে আর অঙ্ক করার জন্য একই নিয়ম, দুটোর ক্ষেত্রে একই। ঠিক আছে, তো কিভাবে সেটা করবে দেখো, তো এখানে ধরে নাও মানে বৃষ্টি পড়ছে একদম খাড়া নিচের দিকে, বৃষ্টি এইভাবে খাড়া নিচের দিকে পড়ছে, তার বেগ ধরে নাও ইউ বেগে বৃষ্টি পড়ছে, ব্যক্তি কি হচ্ছে না অনুভূমিক দিকে হেঁটে যাচ্ছে, কত বেগে, ধরে নাও ভি বেগে অনুভূমিক দিকে হেঁটে যাচ্ছে। তো এখানে সব সময় ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটা বলা থাক বা না থাক, যদি নাও বলে যে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করো, এটা যদি নাও বলে তবুও তোমাকে বুঝে নিতে হবে ব্যক্তির সাপেক্ষে আপেক্ষিক বেগটা নির্ণয় হবে, কখনো বৃষ্টির সাপেক্ষে আপেক্ষিক বেগ ব্যক্তির হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ব্যক্তির সাপেক্ষে যদি বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করতে হয় তাহলে এইটা তোমার ও, আর এখানে তুমি নাম দিবে এ আর এটা নাম দিবে বি। ঠিক আছে, তাহলে ব্যক্তির সাপেক্ষে যখন বলছে তাহলে ব্যক্তিটাকে পিছনের দিকে বাড়াবে, কি এইদিকে হয়ে যাবে তোমার -বি, যেহেতু এখানে ব্যক্তি এবং বৃষ্টির মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে এটা সমান্তরিক হবে না, আয়তক্ষেত্র হবে। তাহলে এখানে তোমার এটা আয়তক্ষেত্র এঁকে নিলে, তাহলে সেক্ষেত্রে তার লব্ধি কোণ দিয়ে কাজ করবে, এই বরাবর, এটা হবে ডাব্লু। এক্ষেত্রে বলো এই ভেক্টর দ্বয়ের এখন মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে লব্ধি বেগ ডাব্লু, এক্ষেত্রে লব্ধি বেগ ডাব্লু এটা সমান কত লিখবে, √অফ ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু
জিরো। তার মানে আর কিছু লিখতে হচ্ছে না, 2u² + v², এটা। এবারে এখানে একই রকম, এটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে, যে বৃষ্টি কত ডিগ্রি কোণে পড়ছে। তাহলে এখানে বৃষ্টি তো পড়ছিল খাড়া উলম্ব হবে নাকি, এইভাবে খাড়া উলম্ব হয়ে পড়ছিল তো, কিন্তু যখনই দেখা যাচ্ছে ব্যক্তি হেঁটে যাচ্ছে তখন কি বৃষ্টিটা এরকম কাত হয়ে পড়ছে, তাই না? তাহলে এই যে আপেক্ষিক বেগ, এটা তোমার আলফা, আপেক্ষিক বেগটা ডব্লিউটা কত কোণ করে গিয়েছিল আলফা কোণে। তাহলে এখানে tan আলফা সমান কত লিখবো, tan আলফা সমান সেই ফর্মুলা ইউজ করতে পারো। আর এক্ষেত্রে যেহেতু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, জাস্ট লম্ব বাই ভূমি এভাবে করতে পারো। লম্বটা কত, লম্বটা হচ্ছে এখানে ভি আর ভূমিটা কত ইউ। তাহলে লম্ব বাই ভূমি মানে ভি বাই ইউ। তার মানে আলফা সমান tan ইনভার্স ভি বাই ইউ। এত কোণে বৃষ্টিটা উলম্বের সাপেক্ষে পড়ছে বলে মনে হবে। তার মানে বৃষ্টিটা আসছে কোন দিক দিকে, এই দিক দিকে, এদিক দিকে। তাহলে এই কোণটা আলফা হবে না তো এই কোণটা আলফা নাকি? হ্যাঁ, যত দেখো এই বেগটা বাড়বে, ভি যত বাড়বে, ভি যত বাড়বে তত কি হবে, আলফার ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। তত ছাতাকে কাট করতে হবে, উলম্বের সাপেক্ষে কোণটা তত বাড়বে। সাইকেলের মধ্যে যাচ্ছে, যত সাইকেলের স্পিড বাড়বে ছাতাকে একদম সামনের দিকে ধরতে হবে বৃষ্টিকে আটকানোর জন্য। ঠিক আছে, তাহলে জাস্ট এই থিওরিটাকে কাজে লাগিয়ে তোমাকে এই যখন যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে কেন বৃষ্টির মধ্যে ছাতাকে কাত করে ধরে হাঁটতে হয়, যখন উলম্বভাবে বৃষ্টি পড়ে, কোনো যখন ব্যক্তি হেঁটে যায় উলম্বের সাপেক্ষে থিটা কোণে কেন ধরতে হয়, তার কারণ এইভাবে ব্যাখ্যা করবে যে আপেক্ষিক বেগের জন্য জাস্ট এই আপেক্ষিক বেগ ডব্লিউ বের করবে এবং অভিমুখটা মানে মেনলি এখানে অভিমুখটাই দরকার তোমার। এই অভিমুখের জন্য বৃষ্টি যেহেতু উলম্বের সাপেক্ষে আলফা কোণ করে পড়ছে বলে মনে হয়, তাই ছাতাটাকে উলম্বের সঙ্গে থিটা কোণে ধরতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি যদি এখানে এই যে ক্যালকুলেশনটা আমি যেটা করলাম, যেমন ছবিটা আঁকা আছে এইভাবে আঁকবে। দেওয়ার পর এই যে দেখো tan থিটা সমান যেটা পেলে ইউ বাই ভি, এখানে ধরাটা একটু অন্যরকম হয়েছে, আমি বলেছি এটা বৃষ্টির বেগকে ভি, এরা ইউ ধরেছে। তো যাই হোক, এখানে 1 নম্বর সমীকরণ থেকে বৃষ্টির আপেক্ষিক বেগের মান এবং এর অভিমুখটা নির্ণয় করা যায়। এখানে লেখা আছে দেখো, যেহেতু আপেক্ষিক বেগের অভিমুখ উলম্বের সঙ্গে থিটা কোণ করে, তাই বৃষ্টির তির্যকভাবে সামনের দিক থেকে আসছে বলে মনে হয়। এই জন্যই বৃষ্টিতে সাইকেল চালানোর সময় বৃষ্টিপাত থেকে দেহকে আড়াল করার জন্য ওসি বরাবর ধরতে হয়, মানে থিটা কোণ করে ধরতে হয়। জাস্ট এইখান পর্যন্ত তোমাকে ওই কোশ্চেনটার উত্তর লিখতে হবে। ঠিক আছে, আর এখান থেকে যদি এবারে অঙ্ক পড়ে পরীক্ষাতে, জাস্ট এরকম একটি অঙ্ক পড়লো, ধরো এই অঙ্কটাই তোমাদেরকে আমি এখন করতে দিচ্ছি, ধরো এই অঙ্কটা করবে তুমি। এই অঙ্কটা করো, অর্থাৎ করো অঙ্কটা। তাহলে এক্ষেত্রে দেখো বৃষ্টির ধারা পড়ছে একদম খাড়া নিচের দিকে, এটাকে আমি বৃষ্টির ধারা যদি ইউ ধরে নিই, আর ব্যক্তি এদিকে অনুভূমিক দিকে হেঁটে যাচ্ছে ভি বেগে, তাহলে এক্ষেত্রে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, যদিও পরীক্ষায় বলে দিয়েছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, যদি নাও বলে থাকে তবুও ধরতে হবে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যার সাপেক্ষে বলা হচ্ছে তাকে পিছনের দিকে বাড়িয়ে দাও, তাহলে একে পিছনের দিকে বাড়িয়ে দাও, এটা হবে মাইনাস বি, দিয়ে তুমি একটা এখানে আয়তক্ষেত্র হবে, আয়তক্ষেত্র এঁকে নাও, দিয়ে তার কর্ণ এঁকে নেবে, এইটা হবে আপেক্ষিক বেগ নির্ণয় করবে। ঠিক আছে, তাহলে এইদিকে হচ্ছে মাইনাস বি, এদিকে ইউ, এদের মধ্যবর্তী কোণ কত, এটা হবে 90 ডিগ্রি, আর তোমাকে বের করতে হবে এই কোণটা আলফা, এটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আপেক্ষিক বেগের মান, অর্থাৎ যে বেগে দৃষ্টিটা পড়ছে মনে হবে, সেটা W সমান √ইউ² প্লাস v², মানে এখানে ইউ এর ভ্যালু ব্যক্তির বৃষ্টির বেগ, বৃষ্টি হচ্ছে 4, 4 স্কয়ার, আর এইটা 3 স্কয়ার, মানে 16 প্লাস 9 মানে 25, √25 মানে হচ্ছে 5, মানে 5 কিমি/আওয়ার বেগে বৃষ্টি পড়ছে বলে মনে হবে। কত কোণে পড়ছে, এটা যদি tan আলফা হয়, tan আলফা সমান লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে এখানে ভি আর ভূমিটা হচ্ছে ইউ। তাহলে ভি এর ভ্যালু এখানে তোমার ভি মানে হচ্ছে বললাম ব্যক্তি বেগে কত বেগে যাচ্ছে 3, তাহলে 3/4,
অতএব আলফা সমান লিখবে tan ইনভার্স 3/4। আচ্ছা শোনো, এরপরে আপেক্ষিক ত্বরণ আছে, আপেক্ষিক বেগের পর আপেক্ষিক ত্বরণ, এটা আর আলাদা করে করার দরকার নেই, ঠিক আছে? একদম আপেক্ষিক বেগ যেরকম ভাবে করছো ত্বরণও একদম সেম টু সেম, এটার জন্য আলাদা কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? আর এরপর এখানে যেটা করব সেটা হচ্ছে নৌকার বেগ, নদীতে নৌকার গতি। এটা খুব ইম্পর্টেন্ট থিওরি, এটা তোমাদের পরীক্ষাতে থাকেই, ঠিক আছে? অবজেক্টিভ টাইপের কোশ্চেনের মধ্যে হতে পারে বা এমসিকিউ এর মধ্যে রাখতে পারে, খুব সহজ। তো নদীতে নৌকার বেগ এটা নির্ণয় করার জন্য প্রথমে যেটা করবে দেখো, এটা একটা নদী, এই নদীর বিস্তার মানে প্রস্থ যেটা দেওয়া আছে সেটা ধরে নাও ডি বা এল। নদীতে নৌকার বেগ নির্ণয় করার জন্য নদীতে একটা স্রোত থাকে, স্রোত মানে নদীর জলটা ইউ বেগে ধরো বয়ে যাচ্ছে। তোমার এখানে দুটো কন্ডিশন থাকে, ধরো এইখানে একটা ঘাট আছে, এইদিকে আর একটা ঘাট আছে নদী, ঠিক আছে? এই এ বিন্দু থেকে ঠিক বি বিন্দুতে যেতে হবে, মানে ঠিক বিপরীত পাড়ে যেতে হবে। তোমাদের যদি সাঁতার কাটার অভিজ্ঞতা থাকে নদীতে, তাহলে সেক্ষেত্রে যদি বলি যে এ বিন্দুতে তুমি নেমে বি বিন্দুতে তুমি উঠবে, তাহলে উঠতে হলে তোমাকে সাঁতারটা কাটতে হবে এইরকম একটা অভিমুখে, ঠিক আছে? এরকম একটা অভিমুখে সাঁতারটা কাটতে শুরু করবে, তবে কিনা তুমি গিয়ে এই জায়গায় পৌঁছাবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমার সময়টা বেশি লাগবে, তাহলে এক্ষেত্রে কিভাবে তুমি ওই জায়গায় পৌঁছাচ্ছ সেটা এখানে একটু বুঝতে হবে। তো এখানে উপাংশ বিভাজনের একটা কনসেপ্ট কাজে লাগবে। তাহলে স্রোতের বেগ আমি বলে দিলাম ইউ বেগে স্রোত বইছে, তুমি ভি বেগে সাঁতার কাটতে শুরু করেছো, এই ভিটা ধরে নাও তীরের সঙ্গে থিটা কোণ করে সাঁতার কাটতে শুরু করেছো তীরের সঙ্গে, তবে ভি এর দুটো উপাংশ এখানে ভেঙে যাবে, একটা এইদিকে আর একটা এইদিকে। তাহলে এই দিকের উপাংশটা হয়ে যাবে ভি কস থিটা, আর এই দিকের উপাংশটা হয় ভি সাইন থিটা। মানে এক্ষেত্রে নৌকা বলো বা ব্যক্তি বলো, এ বিন্দু থেকে যে বি বিন্দুতে যাচ্ছে সেটা কার জন্য যাচ্ছে বলতো? কোন বেগের জন্য? ভি সাইন থিটার জন্য। তাহলে এখানে ভি কস থিটার কাজ কি? ভি কস থিটার কাজ কি? যদি এটা ধরে নাও একটা পুকুর হয়, পুকুরের এই পাড় থেকে ওই পাড়ে যাচ্ছে, তাহলে সোজাসুজি এইভাবে সাঁতার কাটলেই চলে যাবে, ঠিক যাবে, সাঁতার কাটছে, পুকুরের জলে তো কোনো স্রোত নেই, তাহলে সেখানে তুমি ইজিলি যেদিকে খুশি যেদিকে যেতে চাইবে সেদিকেই চলে যাবে, সাঁতার কাটতে হবে। কিন্তু নদীতে তো তোমার এই দিকে তো স্রোত বয়ে চলছে, তাহলে তুমি যখনই এখানে সাঁতার কাটতে শুরু করবে স্রোত তো তোমাকে ঠেলে নিয়ে যাবে, কিন্তু তোমার টার্গেট কি? এই বি বিন্দুতে পৌঁছানো, তাই তো? তাহলে এই জায়গায় পৌঁছাতে হলে তোমাকে স্রোতের বেগটাকে প্রতিহত করতে হবে, স্রোত তোমাকে যতটা নিচের দিকে নামাচ্ছে, আমি যে বেগে সাঁতার কাটছি তার একটা উপাংশ স্রোতের বেগটাকে প্রতিহত করতে চাইবো, প্রতিহত করতে হবে, ঠিক আছে? তাহলে স্রোত ঠেলে নিয়ে যাচ্ছে ইউ বেগে, আর আমি যে সাঁতার কাটছি তার যে বেগ বা নৌকা যে বেগে খেলছো তার যে একটা বেগ ভি কস থিটা, এই দুটো সমান হতে হবে। মানে স্রোত নিয়ে যেতে চাইছে এইদিকে, আর নৌকা এই যে বেগটা সে কি করছে এইদিকে কাজ করছে, তাহলে নৌকাটা ঠিক এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছতে পারবে তখনই যখন এখানে ইউ ইকুয়াল টু হয়ে যাবে ভি কস থিটা। এটি হচ্ছে মূল কন্ডিশন, ঠিক আছে? ইউ ইকুয়াল টু ভি কস থিটা। এখানে তুমি শুধু এই ফর্মুলাটি মনে রাখলে হবে না, টোটাল এই ব্যাপারটি মনে রাখতে হবে। এই যে ছবিটা আঁকলাম, তার সঙ্গে থিটা কোণ করছে, কত বেগে যাচ্ছে, তার কোন উপাংশ এইদিকে এবং কোন উপাংশ উলম্ব দিকে কাজ করছে সেটা আগে বুঝতে হবে, এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? আঁকার পরে তুমি তোমাকে যখন জিজ্ঞেস করবে কত কোণে সাঁতার কাটলে ব্যক্তি বা নৌকা ঠিক বিপরীত তীরে পৌঁছাতে পারবে, কত কোণে, সেক্ষেত্রে ব্যক্তির বেগ বা নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া থাকবে। তাহলে এই কন্ডিশনকে কাজে লাগিয়ে cos থিটা সমান বের করবে u বাই v। তাহলে u এর মান দেওয়া থাকবে, v এর মান দেওয়া থাকবে,
তাহলে সেখানে মান বসাবে, থিটা সমান cos ইনভার্স, উত্তর চলে আসবে। ঠিক আছে, এটা হলো একটা কোশ্চেন। এরপরে আরেকটা কোশ্চেন এখানে বলবে যে টাইমটা তাহলে কত লাগবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে তাহলে সময় কত লাগবে। তাহলে এবারে বলো এ থেকে যে বি বিন্দুতে যাচ্ছে কত বেগের জন্য যাচ্ছে বলো তো। টাইম টি ইকাল টু কত, কত দূরত্ব না সেটা যাচ্ছে দেখো ডি, ডি দূরত্ব অতিক্রম করছে কত বেগে, ভি সাইন থিটা, ভি সাইন থিটা বেগে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি টাইমটা বের করে নিতে পারবে। তাহলে প্রথম কাজ কি, তোমাকে এখান থেকে থিটা বের করে নেওয়া, তারপর ডি এর ভ্যালুটা তোমার দেওয়া থাকবে, ভি এর মান জানো, এখানে থিটার মান বস করে দিবে, টাইমটা পেয়ে যাবে। তাহলে এইখান থেকে দুটো কোশ্চেন থাকবে, এক মানে বিপরীত দিকে পৌঁছানোর কন্ডিশন কি, অর্থাৎ কত কোণে নৌকাটাকে ছাড়তে হবে বা সাঁতার কাটতে হবে, 2 নম্বর বিপরীত দিকে পৌঁছাতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে সেই দুটো উত্তরই তুমি এই ফর্মুলা থেকে পেয়ে যাবে। আর একটা ফর্মুলা পাবে, সেটা হচ্ছে ন্যূনতম সময়ে, এটা হলো ন্যূনতম পথ, মানে কম পথে তুমি নদী পারাপার হচ্ছে। আর একটা থাকবে ন্যূনতম সময়ে, যেখানে সময়টা কম লাগবে। তাহলে সময় কম লাগবে কখন বলতো, ধরো এখানে ডি এর ভ্যালু কনস্ট্যান্ট, আর যে বেগে সাঁতার কাটছে বা যে বেগে নৌকাটা ঠেলছে এখানে সেই বেগটা তো কনস্ট্যান্ট, কি এই ভি তো কনস্ট্যান্ট আর ডিও তো কনস্ট্যান্ট। তাহলে টাইমটা কার উপর ডিপেন্ড করছে বলতো, সাইন থিটা। তাহলে এখানে টাইমটা মিনিমাম কখন হবে, এই সমীকরণ থেকে বলো টাইমটা মিনিমাম কখন হবে বলো তো। তাহলে এখানে টাইমের ভ্যালু মিনিমাম হবে, এখানে তোমাকে বলবে যে ন্যূনতম সময়ে নদী পারাপার কন্ডিশন, তাহলে সেটাও তুমি এখান থেকেই বের করতে পারবে যে টি মিনিমাম, টাইমটা মিনিমাম হবে তখনই যখন সাইন থিটা ম্যাক্সিমাম, মানে সাইন থিটার ম্যাক্সিমাম হবে, সেটা কত ভ্যালু, থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে। ব্যাস, এটা তো আমি থিওরিটিক্যালি বলে দিলাম। তাহলে নৌকাটাকে বা ব্যক্তিটাকে সাঁতার কাটতে হবে কোন দিকে, 90 ডিগ্রি, মানে দেখো এই যে থিটাটা ছিল, এখানে থিটা ছিল তো এইটা, তাহলে সাঁতার কাটতে শুরু করতে হবে এই দিকে, তবে তো থিটাটা 90 ডিগ্রি হচ্ছে নাকি, হ্যাঁ। তাহলে এইভাবে সাঁতার কাটলে ব্যক্তিটা কোথায় পৌঁছাবে বলতো, সেই বি বিন্দুতে পৌঁছাবে, কি স্রোত তখন ঠেলে নিয়ে যে এই জায়গায় পৌঁছাবে, তাই তো এই দিকে চলে যাবে, তাই না। তাহলে এক্ষেত্রে লব্ধি বেগ এটা ডাব্লিউ যদি হয়, ডাব্লিউটা তখন দেখো এইদিকে তোমার স্রোত কাজ করছে তোমার ইউ, আর এদিকে কাজ করছে ভি। তাহলে স্রোতের বেগ এখানে আপেক্ষিক বেগ ডাব্লিউ সমান √ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় স্রোতের বেগের সঙ্গে মানে স্রোতের বেগটা সাধারণ বেগের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। সেই জন্যই তো নদীতে যদি স্রোত থাকে নদীতে সাঁতার কাটাটা অনেক সহজ হয়, হ্যাঁ। আর যদি সাঁতার মানে এরকম পুকুরে স্থির জলে সাঁতার কাটতে বলা হয় সেই জায়গায় কিন্তু প্রচুর কষ্ট হয়। ঠিক আছে, তাহলে ঠিক এই কারণে, কারণ স্রোতের বেগটা তোমাকে কি করছে, একটা মানে বেগ যোগান দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে টাইম মিনিমাম টাইমের কন্ডিশনটা মনে রাখবে, থিটাটা 90 ডিগ্রি হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে টি মিনিমামটা কত হচ্ছে, সর্বনিম্ন সময় টি মিনিমাম সেটা তখন হয়ে যাচ্ছে থিটা 90 ডিগ্রি হলে, তাহলে 90 ডিগ্রি ভ্যালু কত, তখন ডি বাই ভি হবে, এইটি হবে তোমার টি মিনিমাম, ন্যূনতম সময়ে নদী পারাপার। ঠিক আছে, তাহলে এই সম্পর্কিত অঙ্কগুলো আছে কিছু, পরের দিনই করবো তাহলে।